মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার দয়াধিক শতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কর্ণ এবং অর্জুনের দ্বন্দ্বযুদ্ধ হতে হতেও হলো না, কারণ মোক্ষম সময়ে সূর্যদেব অস্ত গেলেন এবং সেকালের নিয়ম অনুযায়ী সকলে বাড়ির পথ ধরলেন। আর যে যাই ভাবুক না কেন, গোটা ব্যাপারটায় সব থেকে খুশি হলেন কুন্তী। অন্তত এখন থেকে তিনি তার সেই ভাসিয়ে দেওয়া সন্তানের বেঁচে থাকার খবর পাবেন, তার প্রভাব প্রতিপত্তির খবর পাবেন, তার সমৃদ্ধির খবর পাবেন। কৌরব পাণ্ডবদের অস্ত্র শিক্ষা সম্পূর্ণ হয়েছে। মহারাজ ধৃতরাষ্ট্র গুরু দ্রোণাচার্যকে যে দায়িত্ব দিয়েছিলেন তা তিনি ভালোভাবে পালন করেছেন। তিনি রাজবাড়িতে রাজার মতো সম্মান এবং ভীষ্মের দেওয়া বৃত্তি লাভ করলেও তাঁর এই বোধটুকু অটুট আছে যে তিনি একজন আশ্রিত ব্যক্তি এবং জীবনে এক জায়গায় তিনি হেরে বসে আছেন। তাঁর বাল্যবন্ধু দ্রুপদ ছোটবেলায় দেওয়া কথা রাখেননি এবং ভরা রাজসভায় তাঁর অপমান করেছেন। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই তিনি হস্তিনাপুর রাজ পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন। রাজপুত্রদের শিক্ষার প্রারম্ভে তিনি বলে দিয়েছিলেন, বাছারা, আমার কিন্তু একটা কাজ করে দিতে হবে তোমাদের। আমি মনে মনে একটা বিষয় ভেবে রেখেছি, তোমাদের অস্ত্র শিক্ষা সম্পূর্ণ হলে সেই জিনিসটা তোমাদের দিতে হবে। সেই অস্ত্র শিক্ষা সম্পূর্ণ হয়েছে। দ্রোণ এবার গুরুদক্ষিণা চাইবেন। একদিন তিনি তাঁর সব শিষ্যদের ডেকে পাঠালেন। পাণ্ডব কৌরব ভাইয়েরা এবং তাঁর কাছে শিক্ষা লাভ করতেন এমন অন্যান্য শিষ্যরাও গুরুর ডাক পেয়ে দ্রোণাচার্যের বাড়িতে এসে উপস্থিত হলেন। দ্রোণাচার্য শিষ্যদের বললেন, এতদিন তোমাদের অস্ত্র শিক্ষা দিয়েছি, এইবার তোমাদের গুরুদক্ষিণা দিতে হবে। শিষ্যরা গুরুর আজ্ঞার জন্য উন্মুখ হতেই দ্রোণাচার্য বললেন, আমার অর্থ চাই না, সম্পদ চাই না, কিচ্ছু চাই না। তোমাদের কাজ একটাই, পাঞ্চাল দেশের রাজা দ্রুপদকে যুদ্ধে হারিয়ে তাঁকে জীবিত ধরে আনতে হবে আমার কাছে। সেটাই তোমাদের সবচেয়ে বড় দক্ষিণা দেওয়া হবে। দ্রোণাচার্য এতদিন কুরুবাড়িতে আছেন, রাজপুত্রদের সঙ্গে মেলামেশা করছেন, অতএব তাঁর শিষ্যদের কারোরই আর জানতে বাকি নেই দ্রোণাচার্য কেন এই দক্ষিণা চাইছেন। কাজেই কেউই আর দ্বিরুক্তি না করে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ শুরু করলেন। দ্রোণাচার্য এটাই চেয়েছিলেন। দ্রুপদের কাছে অপমানিত হবার পর তিনি যে দ্রুপদকে আক্রমণ করেননি তার একটাই কারণ, তিনি একা। কিন্তু দ্রুপদ বহু সৈন্য সামন্ত বেষ্টিত এক রাজা। দ্রোণাচার্য চেয়েছিলেন দ্রুপদের সঙ্গে রীতিমতো একটা যুদ্ধ হোক, যাতে সৈন্য সামন্ত হাতি ঘোড়া সবই লাগবে। পাঞ্চালদের সঙ্গে কৌরব গোষ্ঠীর আনুপূর্বিক শত্রুতা থাকায় মহামতি ভীষ্ম যেমন দ্রুপদের ক্রোধ হবে জেনেও দ্রোণাচার্যকে আশ্রয় দিতে দ্বিধা করেননি, তেমনি আজকে হস্তিনাপুরের রাজপুত্রেরা সৈন্য সামন্ত নিয়ে দ্রুপদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেও বৃদ্ধরা তার মধ্যে কোনো দোষ খুঁজে পেলেননি। তাঁরা বরং পরোক্ষে দ্রোণাচার্যকে মদত জুগিয়ে গেলেন। দ্রোণাচার্য এটাই চেয়েছিলেন, একটি সুগঠিত সৈন্যবাহিনীর 10-12টি অধিনায়ক তাঁর হয়ে যুদ্ধ করুক এবং দ্রুপদকে ধরে নিয়ে আসুক জীবন্ত। লক্ষণীয় বিষয় হলো, দ্রোণাচার্য এই যুদ্ধযাত্রায় কৌরবদের সঙ্গী হয়েছেন, কিন্তু তিনি অস্ত্রে হাত লাগাবেন না বলেই ঠিক করেছেন। অর্থাৎ দ্রুপদকে শায়েস্তা করার জন্য তাঁর শিষ্যরাই যথেষ্ট। এটা বোঝানোর জন্যই দ্রোণ অস্ত্র চালনা করবেন না, কিন্তু তিনি তাঁদের সঙ্গে যাচ্ছেন। কুরুবাড়ির যুবক রাজপুত্রদের কাছে এই প্রথম যুদ্ধ। এই প্রথম তাঁরা রাজ্য ছেড়ে গিয়ে অন্য রাজ্যে আক্রমণ চালাবেন। স্বাভাবিকভাবেই সমস্ত রাজপুত্রদের মধ্যে নূতন উদ্দীপনা দেখা দিল। দুর্যোধন, কর্ণ, যুযুৎসু, দুঃশাসন, জলসন্ধ, সুলোচন ইত্যাদি কুরুকুমারেরা, বিশেষত যাঁরা ধৃতরাষ্ট্রের পুত্র, তাঁরা নূতন উন্মাদনায় আমি আগে যাচ্ছি, আরে তুই থাক, আমি আগে যাই, এইভাবে পাঞ্চাল দেশে এসে উপস্থিত হলেন। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। পাঞ্চাল দেশের নগর যথেষ্ট সুরক্ষিত। নগরের দ্বারে দাঁড়িয়েছিলেন নগররক্ষী বীরপালেরা। তাদের কাছে কোনো যুদ্ধ লাগার খবর নেই। কোনো প্রতিবেশী রাজ্য আকস্মিকভাবে পাঞ্চাল আক্রমণ করবেন, গুপ্তচরের মুখে এমন খবরও তাদের কাছে আসেনি। কৌরব কুমারেরা হঠাৎ পাঞ্চালে উপস্থিত হয়ে নগরে প্রবেশ করার প্রথম বাধা দ্বারপালদের হত্যা করলেন।
তারপর টগবগে ঘোড়ায় চড়ে অশ্বারোহী সৈন্যবাহিনীকে সঙ্গে নিয়ে রাজপথে সদর্পে ঘুরে বেড়াতে লাগলেন। কুরু সৈন্য এবং রাজপুত্রদের আকস্মিক আক্রমণে পাঞ্চাল নগরের মধ্যে এক গভীর আলোড়ন সৃষ্টি হল। মহারাজ দ্রুপদের কাছে আকস্মিক আক্রমণের সংবাদ পৌঁছল যথেষ্ট তাড়াতাড়ি। তিনি শুনলেন বিশাল সৈন্যবাহিনী নিয়ে কৌরব রাজপুত্রেরা তাঁর রাজ্য আক্রমণ করেছে। দ্রুপদ সঙ্গে সঙ্গে তাঁর ভাইদের নিয়ে যুদ্ধযাত্রা করলেন কৌরবদের বিরুদ্ধে। মনে রাখা দরকার, মহারাজ দ্রুপদ গুরু দ্রোণাচার্যের সহপাঠী, একই গুরুর কাছে তিনি অস্ত্র শিক্ষা করেছেন। কাজেই সাদা ঘোড়ায় সুসজ্জিত একটি সুন্দর রথে চড়ে দ্রুপদ যখন কৌরব সৈন্য এবং কৌরব ভাইদের ওপর বাণবর্ষণ আরম্ভ করলেন, তখন কৌরব রাজপুত্রদের টনক নড়ল। দ্রুপদ যে এতখানি অস্ত্র নিপুণ ব্যক্তি এ তারা ভাবতেও পারেননি। দ্রুপদ এক জায়গায় স্থির হয়ে যুদ্ধ করছেন না, যুদ্ধক্ষেত্রের একদিক থেকে আরেক দিক ক্রমাগত রথ নিয়ে বিচরণ করতে করতে ষড়বর্ষণ করতে লাগলেন দ্রুপদ। কৌরব রাজপুত্রেরা একেবারে বোকা বনে গেলেন, তারা বেশ ভয়ও পেলেন। দ্রুপদের বাণমোক্ষণ এত ক্ষিপ্র এবং তার সংখ্যায় এতই বেশি যে একাকী এক রথে বিচরণকারী দ্রুপদকে অনেক দ্রুপদ বলে মনে হলো কৌরব রাজপুত্রদের। ওদিকে কৌরব আর পাণ্ডব রাজপুত্রেরা একই সঙ্গে যুদ্ধযাত্রা করেছিলেন, কিন্তু পাঞ্চাল রাজ্যের কাছাকাছি এসে কৌরব রাজপুত্রদের আর ধৈর্য থাকলো না। কে আগে দ্রুপদকে জীবন্ত বেঁধে এনে গুরুর পায়ে নিবেদন করতে পারে, বিশেষত পাণ্ডব ভাইয়েরা যেন দ্রুপদের নাগাল না পায় এবং তাদের পৌঁছানোর আগেই যাতে দ্রুপদকে ধরে নিয়ে আসা যায়, এই চিন্তায় দুর্যোধন, দুঃশাসন, কর্ণরা সকলকে পিছনে ফেলে রেখে আগেই পৌঁছেছিলেন পাঞ্চাল নগরের দ্বার দেশে। জায়গাটা নগরের বাইরে আধ ক্রোশটাক হবে। পাণ্ডব ভাইয়েরা গুরু দ্রোণাচার্যকে নিয়ে পাঞ্চাল নগরের প্রান্তে এসে যখন দেখলেন কৌরবরা তাদের জন্য কোনো অপেক্ষা না করেই নিজেদের ক্ষমতা প্রদর্শনে ব্যস্ত, তখন অর্জুন আর কৌরবদের ভিড়ে মিশে যেতে চাইলেন না। তিনি বুঝলেন যদি কোনোভাবে এই যুদ্ধে জিত হয় তবেও পাণ্ডবদের আলাদা করে কোনো নাম হবে না এবং যুদ্ধ জয়ের সমস্ত সাফল্যই দাবি করবেন ধৃতরাষ্ট্রের পুত্রেরা। অর্জুন জানেন পাঞ্চাল দ্রুপদ খুব কম বড় যোদ্ধা নন, হৈ হৈ করে তাকে জিতে আসা যাবে না। তিনি তাই ভাইদের নিয়ে নগরের বাইরে একটু দূরে অপেক্ষা করতে লাগলেন। হয়তো ভাবলেন কৌরবদের আক্রমণে জয় নাই আসুক, এতক্ষণ যুদ্ধশ্রমে দ্রুপদ খানিক ক্লান্ত হবেন অবশ্যই, তখন নূতন উদ্যমে আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ হবে। পাণ্ডব অর্জুন অপেক্ষা করতে লাগলেন কখন কৌরব রাজপুত্রদের দম ফুরিয়ে আসে। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, ভবিষ্যতে যিনি মহাযুদ্ধের নায়ক হবেন সেই অর্জুন এমনই ঠান্ডা মাথায় কাজ করেন। কৌরব জ্ঞাতিদের তিনি পছন্দ করেন না বলে তিনি ভীমের মতো রুক্ষ ভাষায় ঝগড়া করেন না, তিনি ঠান্ডা মাথায় প্রতিশোধ গ্রহণ করেন। রঙ্গযুদ্ধের প্রদর্শনীকালে কর্ণ, দুর্যোধন তাকে যে অপমান করেছিলেন, সেই অপমানের বদলা নেওয়ার এই তো শীতল সময়। তাকে চেঁচাতে হয় না, কথা কাটাকাটি করতে হয় না, নায়কোচিত গাম্ভীর্যে তিনি সময়ের অপেক্ষা করেন। অন্তত যুদ্ধের ব্যাপারে তিনি কারো অনুগামী নন, তাঁর নিজস্ব ভাবনা আছে, অতএব তাঁর বিরচিত পৃথকত্ব আছে, ইংরেজিতে যাকে বলে হিরোইক আইসোলেশন। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা ত্রধিক শতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।